প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আজকে আমি তোমাদের সামনে কথা বলতে এসেছি তোমাদের মাধ্যমিক অর্থাৎ তোমাদের দশম শ্রেণীর ভূগোল নিয়ে। আর এই ভূগোলে থাকছে তোমাদের বায়ুমণ্ডল। দেখো ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং ফাইনাল তোমরা এই তিনটে পরীক্ষার জন্য তোমরা কিন্তু দেখো এই যে সাজেশনটি আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, যাদের সেকেন্ড সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টার কিংবা যাদের ফাইনাল পরীক্ষা তোমরা দিতে চলছো 2026 সালে, তোমাদের কথা চিন্তা করে এই মুহূর্তে তোমরা মোবাইলে দেখতে পাচ্ছ যে সম্পূর্ণ শর্ট প্রশ্ন উত্তর এবং 100% কমন রয়েছে বায়ুমণ্ডল থেকে। এর আগে এমসিকিউ গুলো দিয়েছি, সেই এমসিকিউ গুলো তোমরা ডেসক্রিপশন লিংক থেকে দেখে এসো। আর এই মুহূর্তে তোমরা কি তোমাদের কিন্তু থাকছে শূন্যস্থান পূরণ, থাকছে এসিকিউ, থাকছে সত্য মিথ্যে, থাকছে মানে টোটাল থাকছে কিন্তু তোমাদের সম্পূর্ণ শর্ট কোয়েশ্চেন। তো চলো একবার দেখে নেওয়া যাক। আশা করি তোমরা যারা দেখছো তোমাদের অবশ্যই অবশ্যই 100% কাজে লাগবে। মানে দশম শ্রেণী দেখো রয়েছে ভূগোল, আর রয়েছে তৃতীয় অধ্যায়ের বায়ুমণ্ডল সাজেশন। টোটাল কিন্তু এমসিকিউ তো আগে হয়ে গেল, আর আজকে থাকছে তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তর, শূন্যস্থান পূরণ, শুদ্ধ অশুদ্ধ, স্তম্ভ মেলাও। চলো দেখে নেওয়া যাক। দেখো প্রথম কোশ্চেন রয়েছে, সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? দেখো প্লাঙ্কটন। আর এই প্লাঙ্কটন দুভাগে ভাগ করা যায়। একটি হলো প্রাণী প্লাঙ্কটন মানে জো প্লাঙ্কটন, আরেকটি হলো রয়েছে উদ্ভিদ প্লাঙ্কটন মানে ফাইটো প্লাঙ্কটন। এগুলো কিন্তু মাছের প্রধান খাদ্য। এই খাদ্যের উপর নির্ভর করেই কিন্তু মানে এই প্লাঙ্কটনের উপর নির্ভর করেই কিন্তু মাছের বংশ বিস্তার লাভ করে। যেমন গ্র্যান্ড ব্যাংক, ডগার্স ব্যাংক, সেফিলস ব্যাংক এই ধরনের মগ্নচড়ায় প্রচুর পরিমাণে সামুদ্রিক মৎস্যের সমাগম ঘটে। চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন। পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী সমুদ্র স্রোত কোনটি? দেখো এটি রয়েছে কিন্তু উপসাগরের স্রোত আটলান্টিক মহাসাগরে। চলো দেখে নিচ্ছি 3 নম্বরের কোয়েশ্চেন। হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখতে পাওয়া যায়? দেখো হিমপ্রাচীর বা হিমপ্রাচীর, হিমপ্রাচীর তোমরা যে যাই বলো, হিমপ্রাচীর বা হিমপ্রাচীর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। এরপরে তো রয়েছে তোমাদের 4, ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? দেখো ক্রান্তীয় সমুদ্রে রয়েছে উষ্ণ, দেখো ক্রান্তীয় অঞ্চলে উষ্ণ সমুদ্র স্রোত সৃষ্টি হয়। আর এই সমুদ্র স্রোত কিন্তু এটি বহিঃস্রোত। উষ্ণ স্রোত মানেই হলো বহিঃস্রোত, ঠিক আছে? আর শীতল স্রোত কিন্তু অন্তঃস্রোত। এরপরে রয়েছে তোমাদের 5, দিনে পৃথিবীতে কতবার জোয়ার ভাটা সংঘটিত হয়? দেখো প্রতি 12 ঘন্টা পর পর কিন্তু জোয়ার ভাটা সংঘটিত হয়, অর্থাৎ দিনে দুবার জোয়ার ভাটা হয়। 6 নম্বরের কোয়েশ্চেন, কোন তিথিতে ভরা জোয়ার সব থেকে শক্তিশালী হয়? অমাবস্যা তিথিতে। এরপরে রয়েছে দেখো তোমাদের 7, এল নিনো কোন মহাসাগরে দেখা যায়? দেখো এল নিনো প্রশান্ত মহাসাগরে দেখা যায়। বিশেষ করে দেখো পেরু, চিলি, ইকুয়েডর অর্থাৎ দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে বিশেষ করে দেখা যায়। তো এরপরে রয়েছে দেখো তোমাদের 8 এ অ্যাপোজিট না অ্যাপোজি চাঁদকে কি বলা হয়? অ্যাপোজি বা আ অপ উম অ্যাপোজি, দেখো অ্যাপোজি জোয়ার বলা হয়। ঠিক আছে? ওকে। এরপরে রয়েছে দেখো তোমাদের 9 এ বলা হয়েছে এল নিনোর কথার অর্থ কি? তোমরা জানো এল নিনোর কথা কিন্তু একটি স্পেনীয় শব্দ বা স্পেনীয় শব্দ, যার অর্থ কিন্তু ছোট্ট বালক বা যিশুর সন্তান অথবা বলতে পারো দুরন্ত বালক। ঠিক আছে? খ্রিস্ট চাইল্ড বা লিটল বয়। ওকে। এরপরে রয়েছে তোমাদের দেখো 10 এ আটলান্টিক মহাসাগরে একটি সমুদ্র স্রোতের নাম কি? উপসাগরীয় স্রোত। অসংখ্য স্রোত রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের এক্সট্রা, পেরিজির সঙ্গে সিজিগির মিলনে মিলনে যে জোয়ার সৃষ্টি সংঘটিত তার নাম কি? দেখো তার নাম কিন্তু পেরিজির সঙ্গে সিজিগির এই মিলনকে বলা হয় প্রক্সিজিয়ান। ঠিক আছে? প্রক্সিজিয়ান। বাকিটুকু দিয়েছি তোমরা দেখে নিও। এরপরে রয়েছে তোমাদের 11, 11 তে বলা হয়েছে সিজি সিজিগির অবস্থানে কোন ধরনের জোয়ার সংঘটিত হয়? এখানে দিয়েছি, একটু বড় করে দেওয়া আছে। এরপরে 12 তে রয়েছে চাঁদ আর সূর্যের, দেখো চন্দ্র সূর্যের জোয়ার সৃষ্টির অনুপাত কত? দেখো সূর্যের জোয়ারের অনুপাত 11:5। ঠিক আছে? অর্থাৎ পৃথিবীতে যে জোয়ার ভাটা হয় তার মধ্যে কিন্তু চন্দ্রের আকর্ষণে কিন্তু জোয়ারের পরিমাণ সবথেকে বেশি হয়। সূর্য অনেক দূরে, বড় হলেও কিন্তু সূর্যের আকর্ষণ কম, চন্দ্রের আকর্ষণ বেশি। চলো রয়েছে 13, সমুদ্রের মধ্যভাগে সমুদ্রবিহীন জলাবর্তে কি নামে পরিচিত? শৈবাল সাগর। ঠিক আছে? উত্তর আটলান্টিক মহাসাগরে সুস্পষ্টভাবে দেখা যায় শৈবাল সাগর, সার্গাসি সি। এরপর রয়েছে দেখো তোমাদের অ্যাপোজি অবস্থানে পৃথিবী ও চাঁদের দূরত্ব কত থাকে? দেখো 4,00,000
৭,০০০। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের ১৫ ভূপৃষ্ঠের জলভাগে প্রতিটি স্থানে ২৪ ঘন্টায় জোয়ার ভাটা, দেখো জোয়ার সময় হলো দুবার। এরপরে রয়েছে দেখো জাপান উপকূলে টাইফুন নামে যে ভয়ঙ্কর তুফান সৃষ্টি হয় কোন স্রোতের মিলনে? দেখো রয়েছে কুরেশীয় স্রোত মানে জাপান স্রোত, আর রয়েছে উত্তর দিক থেকে আসছে তোমার বেরিং স্রোত, ঠিক আছে? রাশিয়া মানে এশিয়া এবং আলাস্কা মানে উত্তর আমেরিকার মাঝখান দিয়ে একটা স্রোত আসছে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরকম এখান থেকে একটা স্রোত রয়েছে। তার নাম কিন্তু রয়েছে, এইদিকে রয়েছে তোমার কুরেশীয় স্রোত আর এখানে রয়েছে বেরিং স্রোত। ঠিক আছে? তো এখানে হ্যাঁ, মিলনের ফলে কি বলতো? আ জাপ মানে মিলনের ফলে এই কুরেশীয় স্রোত এবং শীতল স্রোত মানে বেরিং স্রোতের মিলনের ফলে কিন্তু আ জাপানে টাইফুন বা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। এরপরে ১৭ তে রয়েছে মরাকোটাল হয় যখন চন্দ্র ও সূর্যের ড্যাশ অবস্থানের সময় পরস্পর সমকোণে পরস্পর সমকোণের পরস্পর সমকোণের সময় কিন্তু কি হয় বলতো? আ এই মরাকোটাল হয়। এরপরে রয়েছে ১৮ তে সূর্য, চন্দ্র এবং পৃথিবী যখন একই সরলরেখায় অবস্থান করে তখন তাকে সিজিকি বলে। ১৯ নিউফাউন্ডল্যান্ডের কাছে ঘন কুয়াশা ও ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার মূল কারণ কি? দেখো মূল কারণ কিন্তু উষ্ণ উপসাগরের স্রোত আর ল্যাব্রাডর স্রোত। এটি কিন্তু আটলান্টিক মহাসাগরে দেখা যায়। অর্থাৎ এর ফলে হয়। মানে নিউফাউন্ডল্যান্ড কথার মানে হলো দেখো উত্তর-পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমের অঞ্চল। সেখানে ঘন কুয়াশা সৃষ্টি হয়। এরপরে রয়েছে আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে দ্য স্রোতের দ্বারা, ক্যানারি স্রোতের দ্বারা। এরপরে রয়েছে দেখো ২১ আটলান্টিক মহাসাগরে কোন অংশে হিমপ্রাচীর সৃষ্টি হয়? দেখো উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিমাংশে হিমপ্রাচীর সৃষ্টি হয়। চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের ১২ সিজিগি কি? চন্দ্র, সূর্য একই সরলরেখায় অবস্থান করলে তখন তখন থেকে সিজিগি বলে। সৌর জোয়ার কাকে বলে? দেখো সূর্যের আকর্ষণে পৃথিবীতে যে জোয়ার সংঘটিত হয় তাকে সৌর জোয়ার বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের ২৪ চন্দ্র জোয়ার কাকে বলে? দেখো চন্দ্রের আকর্ষণে পৃথিবীতে যে জোয়ার হয় তাকে চান্দ্র বা চন্দ্র জোয়ার বলা হয়। ২৭ দিনে পৃথিবীর চারিদিকে চাঁদের একবার পরিক্রমাকে বলা হয় চান্দ্রমাস। এরপরে রয়েছে তোমাদের ২৫ এ বলা হয়েছে কোন স্থানে একটি জোয়ার এবং একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান হলো ৬ ঘন্টা ১৩ মিনিট। ২৬ এর মৌসুমী স্রোত কোন মহাসাগরে দেখা যায়? দেখো ভারত মহাসাগরে মৌসুমী স্রোত দেখা যায়। এরপরে রয়েছে তোমাদের দেখো ২৭ এ বলা হয়েছে কেন্দ্রাতিক বল কাকে বলে? পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতমুখী ক্রিয়াশীল বলকে কেন্দ্রাতিক বল বলা হয়। হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? দেখো হিমপ্রাচীর আটলান্টিক মহাসাগরের উত্তর পশ্চিম অংশে কিন্তু দেখা যায়। এরপরে ২৯ এ পশ্চিমবঙ্গে বানডাকে এমন একটি নদীর নাম তোমরা জানো, হুগলি হুগলি নদী। ওকে, এরপরে রয়েছে তোমাদের ৩০ এ ভূপৃষ্ঠের শতকরা কত ভাগ স্থান জলভাগ অধিকার করে আছে? দেখো ৭০ ভাগ স্থান অধিকার করে রয়েছে। আটলান্টিক মহাসাগরে ২ টি উষ্ণ স্রোতের নাম কি? দেখো রয়েছে উপসাগরীয় স্রোত রয়েছে, তারপরে রয়েছে ব্রাজিল স্রোত রয়েছে, উত্তর মানে আটলান্টিক স্রোত রয়েছে। এগুলো সবই কিন্তু দেখো উষ্ণ আম আটলান্টিক মহাসাগরের স্রোত। আরো রয়েছে। এরপরে রয়েছে তোমাদের ৩২ এ পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি? প্রশান্ত মহাসাগর সবাই জানো। আর ৩৩ এ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম কিন্তু আটলান্টিক মহাসাগর। প্রশান্ত সাগর কিন্তু গভীরতম মহাসাগর। আর দ্বিতীয় গভীরতম মহাসাগর ভারত মহাসাগর। আর তৃতীয় গভীরতম মহাসাগর কিন্তু আটলান্টিক মহাসাগর। কিন্তু আয়তনে দ্বিতীয় হলো আটলান্টিক মহাসাগর। প্রথম কিন্তু রয়েছে প্রশান্ত মহাসাগর। এরপরে চলো রয়েছে তোমাদের ৩৪ পৃথিবীর বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম কি? আম রয়েছে আটলান্টিক মহাসাগরের গ্র্যান্ড ব্যাংক। ওকে, এরপরে শূন্যস্থান পূরণ তোমরা একবার এটলিস্ট দেখে নাও, গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ। তো দেখো এই ধরনের পিডিএফ তোমরা যদি কেউ নিতে চাও, ফুললি পিডিএফ একদম 100% সাজেশন উত্তর 7890404016
এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। তবে এই পিডিএফ সম্পূর্ণ তোমাদের ভূগোলের, একদম কোনো বই কেনার দরকার হবে না, সম্পূর্ণ উত্তর সহ সাজেশন তোমরা পাবে। কিন্তু তোমাদের 105 টাকা পেমেন্ট করলেই কিন্তু সম্পূর্ণ তোমরা পিডিএফ পেয়ে যাবে। হ্যাঁ, সম্পূর্ণ সাজেশন 2026 সালের কথা মাথায় রেখে এই সাজেশন তৈরি করা হয়েছে। এই সাজেশনের টোটাল থাকছে 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের, সেই সঙ্গে তোমাদের টোটাল শর্ট কোয়েশ্চেন। চলো, সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাশ স্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়, অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়। আর নিরক্ষীয় অঞ্চল থেকে উষ্ণ সমুদ্র স্রোত বহির্স্রোত বহির্স্রোত রূপে মেরু অঞ্চলের দিকে যায়। আর মেরু অঞ্চল থেকে অন্তঃস্রোত মানে নিচ দিয়ে কিন্তু এই মেরু অঞ্চল থেকে শীতল স্রোত নিরক্ষীয় অঞ্চলের দিকে আসে। এরপরে রয়েছে তোমাদের সেকেন্ড ড্যাশ, রয়েছে স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত হয় উপসাগরের স্রোতের ফলে। এরপরে রয়েছে তোমাদের তিনে সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে কি বলা হয়? হিমশৈল। এরপরে পরের কোশ্চেন উত্তর নিরক্ষীয় স্রোত ড্যাশ আয়ন বায়ুর দ্বারা প্রবাহিত হয় উত্তর পূর্ব আয়ন বায়ুর দ্বারা, উত্তর পূর্ব আয়ন বায়ুর দ্বারা কিন্তু কি হয়? প্রবাহিত হয়। এরপরে পরের কোয়েশ্চেন পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয় বিকর্ষণ শক্তির জন্য। ছয়ে মুখ্য জোয়ার যে স্থানে সৃষ্টি হয় তার ড্যাশ স্থানে প্রতিবাদও সৃষ্টি হয়। এরপরে সাথে রয়েছে ড্যাশ স্রোত সমুদ্রের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয় উষ্ণ সমুদ্র স্রোত, যাকে বলা হয় উপরের ভাগ মানে বহির্স্রোত। এরপরে রয়েছে তোমাদের 8 পৃথিবীতে জোয়ার ভাটার সৃষ্টি ড্যাশ জ্যোতিষ্কের প্রভাবে হয়, উত্তর কিন্তু হবে চাঁদ। এরপরে রয়েছে দেখো তোমাদের 9 ভরা জোয়ার সৃষ্টির মূল কারণ কি? দেখো, চাঁদ ও সূর্যের পরস্পর বিপরীতমুখী টানের জন্য কিন্তু এই বিপরীতমুখী টানের জন্য কিন্তু কি হয় বলতো? ভরা জোয়ার সৃষ্টি হয়। এরপরে 10 মহাকর্ষীয় শক্তি এবং পৃথিবী ড্যাশ সমুদ্র স্রোত সৃষ্টির জন্য দায়ী আবর্তনের জনিত বল। এরপরে রয়েছে তোমাদের 11 মৌসুমী স্রোত দেখা যায় ড্যাশ মহাসাগরে, ভারত মহাসাগরে, একমাত্র ভারত মহাসাগরে দেখা যায়। এর জন্য কিন্তু 180 ডিগ্রি কি হয়? সমুদ্র স্রোত কিন্তু কি হয়? দিক পরিবর্তন ঘটে 180 ডিগ্রি। বলতে গেলে অনেকটা টাইম লাগবে, তাও তোমরা জেনে রাখো ওটুকু। এরপরে রয়েছে চন্দ্র জোয়ারের তুলনায় সৌর জোয়ারের তীব্রতা কম হয়। প্রথমেই বলেছিলাম। 11 পৃথিবীতে যে অংশ চাঁদের সামনে আসে সেই অংশের মুখ্য জোয়ার সৃষ্টি হয়। 12 পৃথিবী চন্দ্র সূর্যের কেন্দ্রের একই সরলরেখা অবস্থান করলে তখন তাকে সিজিকি বলে। 13 ড্যাশ ও ড্যাশ ও পূর্ণিমা তিথির জোয়ারকে ভরা জোয়ার বা ভরা কোটাল বলা হয় অমাবস্যা। এরপরে 14তে রয়েছে ড্যাশ নদীতে বর্ষাকালে অনেক সময় সাঁড়াশি বান দেখা যায় হুগলি নদীতে। এরপরে রয়েছে 15 ড্যাশ জোয়ারের সময় 180 ডিগ্রি কোণে অবস্থিত স্থানে গৌণ জ্বরের সৃষ্টি হয় মুখ্য, উত্তর কিন্তু হবে মুখ্য। এরপরে রয়েছে তোমাদের 16 পৃথিবীর উপর সূর্যের চেয়ে চাঁদের আকর্ষণ শক্তি প্রায় কি হয়? দ্বিগুণ হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের বিবৃতি মানে শুদ্ধ এবং অশুদ্ধ, তোমরা অ্যাটলিস্ট একবার দেখে নাও, গুরুত্বপূর্ণ। হিমপ্রাচীর দেখো বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায় কোথায়? মানে দেখা যায়, এটা সত্য। দেখো, অবশ্যই হিমপ্রাচীর যেখানে রয়েছে উষ্ণ এবং শীতল স্রোত যেখানে মিলন হয় সেখানে কিন্তু এই কুয়াশাচ্ছন্ন বা ঘন কুয়াশা দেখা যায়। নিউ ফাউন্ডল্যান্ডে দেখা যায়, তারপরে মানে জাপানে দেখা যায়। হ্যাঁ, তো এটি কিন্তু হিমপ্রাচীরের জন্য দেখা যায় ঘন কুয়াশা, শুদ্ধ। এরপরে রয়েছে তোমাদের বেরিং স্রোত একটি আহ উঁচু স্রোত মানে উষ্ণ স্রোত। দেখো, বেরিং স্রোত কিন্তু একটি উষ্ণ স্রোত নয়, এটি কিন্তু শীতল স্রোত, তার মানে অশুদ্ধ। এরপরে রয়েছে দেখো তোমাদের 3 সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ নিয়ত বায়ু প্রবাহ। দেখো, সমুদ্র স্রোতের সৃষ্টির প্রধান কারণ, একদম মেইন কারণ কিন্তু নিয়ত বায়ু প্রবাহ, শুদ্ধ, ট্রু। এরপরে রয়েছে দেখো তোমাদের ট্রু। এরপরে 4 গ্র্যান্ড ব্যাংক স্থানটি বাণিজ্যিক মৎস্যচারণের জন্য বিখ্যাত, উত্তর কিন্তু অবশ্যই শুদ্ধ। এরপরে রয়েছে তোমাদের ভারত মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়, অবশ্যই অশুদ্ধ, দেখা যায় না। আটলান্টিক মহাসাগরে দেখা যায়। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে, তার কারণ কি? দেখো, মানে সর্বাধিক থাকে নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে কিন্তু সমুদ্রের জলে লবণতার পরিমাণ সর্বাধিক থাকে না, তার কারণ নিরক্ষীয় অঞ্চলের
গুরুত্বপূর্ণ প্রধান নদীগুলো প্রবাহিত হয়েছে। নিরক্ষীয় অঞ্চলে কিন্তু মানে প্রতিদিন বৃষ্টিপাত হয়। তাই নিরক্ষীয় সমুদ্রের জলে কিন্তু লবণের পরিমাণ সর্বাধিক নয়। ঠিক আছে? অর্থাৎ অশুদ্ধ। এরপরে রয়েছে তোমাদের দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়গত ব্যবধান ২৪ ঘন্টা থাকে। ২৪ ঘন্টা। এটি কিন্তু অশুদ্ধ। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ৮ এ সূর্যের আকর্ষণে গৌণ জোয়ার হয়ে থাকে। অশুদ্ধ। এরপরে রয়েছে দেখো সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে তাকে সিজিগি বলে। শুদ্ধ। পৃথিবীর দেখো পৃথিবী ও সূর্যের ও চাঁদের অবস্থান হলো সংযোগ। শুদ্ধ। এরপরে রয়েছে ১১ নম্বরে কোয়েশ্চেন প্রধান চাঁদের বিকর্ষণজনিত শক্তির প্রভাবে পৃথিবীতে জোয়ার ভাটার সৃষ্টি হয়। অশুদ্ধ। এরপরে রয়েছে তোমাদের ১২ পূর্ণিমা তিথিতে চাঁদ ও সূর্যের আকর্ষণ বল পৃথিবীর একই দিকে ক্রিয়া করে। অশুদ্ধ। তারপর রয়েছে তোমাদের ১৩ চন্দ্র ও সূর্যের মধ্যে পৃথিবীর অবস্থান হলো প্রতিযোগ অবস্থান। শুদ্ধ। এরপরে রয়েছে তোমাদের দেখো রয়েছে ১৪ অষ্টমী তিথিতে চন্দ্র ও সূর্যের পৃথিবীর সঙ্গে সমকোণে অবস্থান করে না। অশুদ্ধ। অবস্থান করে না। ১৫ হুগলি নদীতে বর্ষাকালে অনেক সময় সাঁড়াশি বাঁধ দেখা যায়। অবশ্যই হুগলি নদী রয়েছে, টেমস নদী রয়েছে, বাংলাদেশে ধরো পদ্মা নদী রয়েছে, মিসিসিপি নদী রয়েছে। এরপরে রয়েছে তোমাদের ১৬ ঋতুভিত্তিক স্রোত দেখা যায় কোন মহাসাগরে? অবশ্যই ভারত মহাসাগরে। শুদ্ধ। চন আ চন্দ্রের অ্যাপোজি জোয়ার অবস্থানের জোয়ারকে বলা হয় পেরিজি জোয়ার। উত্তর কিন্তু অশুদ্ধ। এরপরে রয়েছে তোমাদের ১৮ গ্র্যান্ড ব্যাংক একটি মগ্নচড়া, এটি শুদ্ধ। এরপরে রয়েছে তোমাদের বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। দেখো বা আমি একবারে উত্তর বলে দিচ্ছি, সমুদ্র স্রোতের পরিবর্তন, পৃথিবীর আবর্তন গতি। অবশ্যই দেখো মগ্নচড়া, প্ল্যাংটন এবং নিউ ফাউন্ডল্যান্ড শীতল স্রোত অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়। উত্তর কিন্তু এর পাশে দিয়ে দিয়েছি। হুগলি নদীতে সাঁড়াশি বাঁধ দেখা যায়। মৌসুমী স্রোত উত্তর ভারত মহাসাগরে দেখা যায়। শীতল মানে পৃথিবীর আবর্তন গতি নিরক্ষীয় উত্তর নিরক্ষীয় স্রোত। মগ্নচড়া খুবই গুরুত্বপূর্ণ মৎস্যচারণ ক্ষেত্রের জন্য বিখ্যাত। গ্র্যান্ড ব্যাংক গ্র্যান্ড ব্যাংক সামুদ্রিক মৎস্য আহরণের ক্ষেত্রের জন্য বিখ্যাত। দেখো তোমাদের পিডিএফ রয়েছে ২০১৬ সালের জন্য লাস্ট মিনিট পিডিএফ। মাধ্যমিক ক্লাস 10 এর দেখো রয়েছে ভূগোল টার্গেট প্রকাশনী, দেখো রয়েছে ২০২৬ সালের টার্গেট প্রকাশনী। আর রয়েছে দেখো ফার্স্ট সেমিস্টার পাচ্ছ, সেকেন্ড সেমিস্টার এবং ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের মাত্র ১০৫ টাকা দিলে তোমরা পিডিএফ পেয়ে যাবে। আর এই পিডিএফ তোমরা কিন্তু জেরক্স করে নিতে পারবে, মোবাইলে ডাউনলোড করে নিতে পারবে, মোবাইল থেকেও পড়তে পারবে, কোনো প্রবলেম নেই। আর লেখাগুলো কিন্তু তোমাদের একদম বইয়ের মতো, কোনো সমস্যা নেই। চোখের ক্ষেত্রে তোমাদের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? সুতরাং জেরক্স করেও নিতে পারবে, মোবাইল থেকে ডাউনলোড করেও পড়তে পারবে। ওকে। তো দেখো সম্পূর্ণ তোমাদের হাতের মুঠোয় কিন্তু এই পিডিএফ রয়েছে। আর হোয়াটসঅ্যাপ 7890404016 পিডিএফ উইথ আনসার। তোমাদের মূল্যবান অবশ্যই দেখো তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আর বাকি ভিডিওগুলো কিন্তু তোমাদের দিয়েছি। যারা এখনো দেখোনি, আমি বলবো তোমরা যারা এখনো আগের ভিডিওগুলো দেখোনি, তোমরা কিন্তু ডেসক্রিপশন লিংক থেকে সম্পূর্ণ দেখে আসতে পারো। আগের ভিডিওগুলো প্লেলিস্টে কিংবা ডেসক্রিপশন লিংকে সম্পূর্ণ দেওয়া আছে। অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমরা জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা। থ্যাংক ইউ।